দ্য হন্টেড মাইন্ড থেকে আমি সিদ্ধার্থ। আজকের গল্প পালবাড়ির পেত রহস্য। শ্রাবণের এক সন্ধ্যা, দক্ষিণের হাওয়া চারপাশ কেমন যেন থমথমে। আমি অর্ঘ্য, এক সাংবাদিক, কলকাতার একটি ছোট্ট দৈনিক পত্রিকায় কাজ করি। একসময় অফবিট রিপোর্টিং করতে ভালো লাগতো, এখন ভয়টা একটু বেশি কাজ করে। তবু এই কাজে অনেক সময় এমন সব অভিজ্ঞতা হয় যা সারা জীবন ভুলে থাকা যায় না। বীরভূম জেলার এক প্রান্ত গ্রাম, নাম কুমিরডাঙ্গা। সেখানেই পালবাড়ির একসময় জমিদার ছিল। প্রায় 100 বছর আগেই সেই জমিদার উঠে গেছে। এখন বাড়িটা দাঁড়িয়ে আছে শুধু একটা স্মৃতির মতো। মহালয়ার আগেই তার ধ্বংসস্তূপ হয়ে যাওয়ার অতীত। একবার কেউ যদি সেই বাড়ির ভেতরে ঢোকে আর ফিরে আসে না, এই বিশ্বাসেই গ্রামবাসীরা রাত বিরেতে সেই দিকে যায় না। খবরটা যখন পেলুম, সঙ্গে সঙ্গেই রওনা দিলাম। ভেবেছিলাম হয়তো পুরনো বাড়ির ফাটল, ভূতটুত কিছুই না, কিন্তু গিয়েই বুঝলাম ব্যাপারটা ঠিক সাধারণ নয়। গ্রামে পৌঁছে স্থানীয় চা দোকানের শ্যামল কাউকে জিজ্ঞাসা করতেই তিনি চুপ করে গেলেন। কিছুক্ষণ পর বললেন, ওখানে যেও না বাবা, দিন দুপুরেও না। অজ্ঞান হয়ে পড়ে মানুষ, আর জেগে ওঠে উল্টো পাল্টা বকে। আমি হেসে উড়িয়ে দিলাম। রাতটা কাটানোর জন্য কাছের এক গেস্ট হাউসে উঠলাম। ঠিক করলাম পরের দিন দুপুরেই পালবাড়ির দিকে যাব। পরের দিন দুপুর 2টোর সময় পৌঁছালাম পালবাড়ির সামনে। বিশাল লোহার গেট মরচে পড়ে গেছে। ভেতরে ঢুকেই ঠান্ডা এক হাওয়া গায়ে লাগলো। জুলাই মাসে এমন ঠান্ডা বাতাস অস্বাভাবিক লেগেছিল। পুরনো পোড়া গন্ধ, ভাঙা সিঁড়ি, জঙ্গলা আক্রান্ত উঠোন। পালবাড়ির এমন অবস্থা, ক্যামেরা বের করে ছবি তুলতে তুলতে ভিতরে ঢুকে পড়লাম। হঠাৎ এক কোণ থেকে ভেসে এলো এক মৃদু হাসির শব্দ, কেমন যেন শিশুদের খিলখিলে হাসি। চমকে গিয়ে ঘুরলাম, কিন্তু কিছুই নেই। আস্তে আস্তে উপরে উঠলাম। এক সময় পেলাম একটা বড় ঘর, হয়তো এক সময় ড্রয়িং রুম ছিল। আর ভিতরে একটা বিশাল আয়না, প্রায় 6 ফুট লম্বা। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলাম আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে। ঘুরে দেখি কেউ নেই, আবার আয়নাতে দেখি সেই ছায়া, মেয়ের মতো, মাথা নিচু, চুলে রক্ত। দৌড়ে নিচে নেমে এলাম। দরজার বাইরে এসে দেখি গেট বন্ধ, অথচ আমি তো খুলে এসেছিলাম। গেস্ট হাউসে ফিরে এলেও মন অশান্ত। রাতে ঘুম এলো না। রাত 2:30 নাগাদ হঠাৎ জানলার ধারে ছায়া দেখলাম একটা মেয়ের, যে কাঁদছে, গলা ফাটিয়ে কাঁদছে। জানলা খুলে বাইরে তাকালাম, কেউ নেই। পরের দিন সকালে শ্যামল কাকুর কাছে সব বললাম। উনি বললেন, বুঝেছি, তুমি ওর নজরে পড়ে গেছো। পালবাড়ির কন্যা হেমা, সে বাড়িতেই খুন হয়েছিল। এখনো তার আত্মা মুক্তি পায়নি। সবাই বলে হেমার আত্মা ওই আয়নাতেই বন্দি। হেমার কথা শুনে আমি খোঁজ নিতে শুরু করলাম। স্থানীয় পঞ্চায়েত অফিসে গিয়ে পুরনো নথি ঘেঁটে পেলাম এক নোটিশ, 1937 সালের। লেখা আছে, হেমা পাল, 17 বছরের কিশোরী, আত্মহত্যা করেছে বলে ঘোষণা। কিন্তু পরে একটা ডায়েরি উদ্ধার করি গ্রামের এক প্রবীণ মহিলার কাছ থেকে। তিনি হেমার দিদি লক্ষ্মীর নাতনি। সেই ডায়েরিতেই লেখা ছিল, হেমা কারোর প্রেমে পড়েছিল, কিন্তু তার বাবা মানেননি।
এক রাতে বাবার হাতে খুন হয় হেমা, ওর প্রেমিকের চোখের সামনেই। ওর দেহ আয়নার সামনে ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপর থেকেই আয়নার মধ্যে ওর আত্মাবন্দি। আমি ঠিক করলাম হেমার আত্মাকে মুক্ত করতেই হবে। স্থানীয় পুরোহিত বিজন মহাশয়ের সাহায্যে এক বিশেষ তান্ত্রিক পদ্ধতিতে প্রস্তুতি নিলাম। রাত 12টায় বাড়ির ভিতরে ঢুকলাম। আয়নার সামনে দাঁড়িয়ে মন্ত্রপাঠ শুরু করলেন বিজন মহাশয়। হঠাৎ ঘর কেঁপে উঠল। আয়নার মধ্য থেকে হেমা বেরিয়ে এলো, রক্তমাখা মুখ, শূন্য দৃষ্টি। আমি ভয়ে জমে গেছিলাম, কিন্তু বিজন মহাশয় জোরে বললেন, তোমার অন্যায় হয়নি হেমা, তুমি মুক্তি হও। একটি বিশাল আলোয় ভরে উঠল ঘর। হেমার মুখে প্রশান্তির ছাপ। সে একবার তাকালো আমার দিকে, তারপর মিলিয়ে গেল। তারপর থেকে পালবাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। গ্রামবাসী এখন ওই বাড়িতে যাওয়া শুরু করেছে। আয়নাটাও সরিয়ে ফেলা হয়েছে। আমি কলকাতায় ফিরে এলেও মাঝে মাঝে হেমার মুখ মনে পড়ে। কেউ কেউ বিশ্বাস করে ভূতের অস্তিত্ব নেই, কিন্তু আমি জানি সব কিছু একটা সত্যি থাকে, এবং কিছু আত্মা শুধু অপেক্ষা করে মুক্তির। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।